একসময় যিনি ৭১-এর যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গণজাগরণ মঞ্চ কাঁপিয়ে বেরিয়েছেন, কালের পরিক্রমায় তিনিই হয়ে উঠেছেন জামায়াতের মুখপাত্র। বিদেশে বসে মব উস্কে দিয়ে বিয়ের আসর থেকে পিতাকে লাঞ্ছিত করে পুলিশের হাতে তুলে দিচ্ছেন। বিভিন্ন সময় উগ্র মৌলবাদী মুসলমানদের উস্কে দিয়ে সংখ্যালঘু নির্যাতন করতে উদ্বুদ্ধ করেছেন। সনাতন ধর্মের হওয়ায় বাংলাদেশের কম আইকিউ লেভেলের মুসলমানদের নিকট তিনি এখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব সমতুল্য। বিভিন্ন ইস্যুতে ইউটিউবে ভিডিও বানান তিনি। প্রধান উপদেষ্টা থেকে শুরু করে হেন কোনো ব্যক্তি নাই যাকে অশ্রাব্য ভাষায় গালাগালি কিংবা মিথ্যা তথ্য দিয়ে পাবলিক ট্রায়ালে বিপাকে ফেলেননি তিনি। জুলাই আগস্ট কাণ্ড নিয়ে বেশ সোচ্চার হলেও তিনি নিজেও একজন গণহত্যাকারী। বলছিলাম বাংলাদেশের জামায়াতপন্থী মুসলমানদের নয়া পীর পিনাকি ভট্টাচার্যের কথা। রাজশাহী মেডিকেলে পড়াকালীন ছাত্র ইউনিয়নের রাজনীতি নিয়ে হাতেখড়ি তার। পরবর্তীতে কমিউনিস্ট পার্টিতে যোগ দিলেও বহিষ্কার হন তিনি। শাহবাগ গণজাগরণ মঞ্চের মাধ্যমে দেশব্যাপী পরিচিতি পান তিনি। পরবর্তীতে রহস্যজনকভাবে জামায়াতের মুখপাত্র হিসেবে নিজেকে উপস্থাপন করতে সমর্থ হন পিনাকি। কিন্তু কেন তিনি শাহবাগের পক্ষে লেখালেখি করেছেন, সেই রহস্যের জট খুলব এবার। ২০০৮ সালে পপুলার ফার্মাসিউটিক্যালস কালাজ্বরের একটি ওষুধ বাজারে আনে। মিট্রোফাস নামক ওই ওষুধটি সরকারের কাছে ৫,৪০,০০,০০০ টাকায় বিক্রিও করে কোম্পানিটি। কিন্তু ক্যাপসুলের মধ্যে ময়দা ও অন্যান্য কেমিক্যাল মেশানোয় ওষুধ খেয়ে প্রাণ হারায় ২৮৯ জন মানুষ। কুশিয়ারা ট্রাভেলস অ্যান্ড মানি ট্রান্সফার। বিশ্ব ভ্রমণে বাংলাদেশ বিমান সহ বিভিন্ন এয়ারলাইন্সের টিকিট সস্তায় পাবেন আমাদের কাছে। টাকা, ডলার, ইউরো কেনা বেচায় কুশিয়ারা রয়েছে আকর্ষণীয় এক্সচেঞ্জ রেট। বিস্তারিত জানতে ফোন করুন 020779012334। এই নিয়ে তদন্ত শুরু হলে নাম আসে পিনাকি ভট্টাচার্যের। কেননা তিনি পপুলার ফার্মাসিউটিক্যালস এর চিফ অপারেশন অফিসার ছিলেন। মূলত তার মাধ্যমেই সরকার ও অন্যান্য ডিলারদের নিকট ঔষধ পৌঁছাত। ফলে বিপুল পরিমাণ অবৈধ কমিশন বাণিজ্য করতে পেরেছিলেন তিনি। ভুয়া ঔষধ বাজারে ছড়িয়ে বিপুল সংখ্যক মানুষকে হত্যার দায়ে তার বিরুদ্ধে তদন্ত শুরু হলে শাহবাগের পক্ষে অবস্থান নেন তিনি। ব্যক্তি ইমেজকে কাজে লাগিয়ে তখনকার স্বাস্থ্যমন্ত্রী আফমা রুহুল হকের সাথে অর্থ লেনদেন করে মামলাটি ধামাচাপা দিতে সক্ষম হন। কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। সরকার নড়ে চড়ে বসলে চোখের পলকে নিজের অবস্থান পরিবর্তন করে হেফাজত ও জামায়াতের পক্ষে লেখালেখি করতে থাকেন। তিনি ধরেই নিয়েছিলেন ২০১৪ সালের নির্বাচনে বিএনপি জামায়াত ক্ষমতায় আসবে, আর ক্ষমতায় এলে নিজের ইউটিউব সত্তাকে কাজে লাগিয়ে মামলাটি পুনরায় ধামাচাপা দেবেন। কিন্তু বিধিবাম পুনরায় ক্ষমতায় আসে আওয়ামী লীগ। আওয়ামী লীগ ক্ষমতায় এলেও ওই সময়ে ব্লগারদের ওপর গুপ্ত হত্যা চলতে থাকে। এটিকে কাজে লাগিয়ে ফ্রান্সে অ্যাসাইলাম বাগিয়ে নিয়ে নিজেকে আওয়ামী লীগের নির্যাতনের ভিকটিম হিসেবে তুলে ধরতে সক্ষম হন। সেই থেকে নিজের অতীত কুকর্ম মুছে ফেলতে ক্রমাগত আওয়ামী লীগের বিরুদ্ধে ইউটিউবে বিষোদাগার করে যাচ্ছেন তিনি। ৫ আগস্ট ক্ষমতার পট পরিবর্তনের পর দেশে ফিরে না এসে তদবির বাণিজ্য করছেন তিনি। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে এএমএম নাসির উদ্দিনকে নিয়োগ দিতে বিএনপির কাছ থেকে ১০ কোটি টাকা নিয়েছেন বলে অভিযোগ আছে। এছাড়াও তার ভক্ত হিসেবে ছাত্র উপদেষ্টারা তার সাথে ফ্রান্সে গিয়ে দেখা করে এলেও তিনি দেশে ফেরেননি। উপদেষ্টারা আশ্বাস দিলেও আশ্বাসকে বিশ্বাস করেন না তিনি। কেননা তিনি যে অপরাধ করেছেন সেটি থেকে রেহাই পাওয়া একেবারেই মুশকিল। সুতরাং একজন গণহত্যাকারী যখন জাতির ত্রাতা হিসেবে নিজেকে আবির্ভূত করতে সক্ষম হন, তখন সেই জাতির আইকিউ লেভেল নিয়ে প্রশ্ন ওঠাও অস্বাভাবিক কোনো বিষয় নয়।